আর ভারতকে ঘৃণা করা হলো তার পবিত্র দায়িত্ব। আবার কিন্তু এরা যখন চিকিৎসার জন্য প্রয়োজন এরা কিন্তু আবার প্রথম সুযোগে ভারত চলে যায়, মানে অসুস্থ হওয়ার পর অর্থ সংগ্রহ করছে, আবার মৃত্যুর পর তার যে আলিশান বাড়ি ঘর আছে সেগুলো দেখাচ্ছে। এই কায়সার হামিদ কেন সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবন ছিল গণভবনে ডাকাতি করতে গিয়েছে? কারণ হলো কায়সার হামিদ পাবলিক কোম্পানি খুলে অনেক মানুষের টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা সে ফেরত দিচ্ছিল না। 10 বছরের মাথায় সরকার তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। দত্ত ইউনূসের শাসনামলে যেসব মব হয়েছে, মবে যেসব মানুষ খুন হয়েছে, সেগুলোকে নিয়েও সে আবার উল্লাস প্রকাশ করেছে। কারণ রাষ্ট্র সমাজ সেটা আসলে মননশীলতার পথে যদি না যায়, সেই রাষ্ট্র বারবার হোঁচট খায়। ফুটবল খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে কারিনা মারা গেল, তাতে চাঞ্চল্য, শোক, বিতর্ক এগুলো যেমন তৈরি হয়েছে, তেমনি এই অবিকশিত বাংলাদেশ সমাজের বিভক্তি আর অপ্রীতির বা প্রীতিহীনতার যে চেহারা ফুটে উঠেছে, সেটা নিয়ে এই ভিডিও। প্রথম কথা হলো, মেয়েটার স্বাস্থ্যের যে অবস্থা ছিল সেটার যেটা প্রকাশ পেয়েছিল, সেখানে কায়সার হামিদ যেটা প্রকাশ করেছিল, তখনই মনে হয়েছিল যে মেয়েটা বাঁচবে না, আমার কাছে অন্তত মনে হয়েছিল। তারপরও দেখা গেল যে এই মেয়ের বাবা কায়সার হামিদ অত্যন্ত দামি গাড়িতে বসে মেয়ের কথা জানিয়েছে। পরবর্তীতে মেয়েটার জন্য তারা অর্থ সংগ্রহের মতো কাজ করেছে এবং যথারীতি মেয়েটাকে ভারতে নিয়ে যাওয়া হলো এয়ার অ্যাম্বুলেন্সে করে, সেখানে সে মারা গেল। আবার মৃত্যুর পর আমি অত্যন্ত বিখ্যাত এক লাল বদর নামে পরিচিত এক সাংবাদিক শাহনাজ মুন্নির একটা ফেসবুক পোস্টে দেখলাম যে সেখানে কায়সার হামিদ আবার এই মেয়ের মৃত্যু সংবাদ দিচ্ছে, এবং মৃত্যু সংবাদ দিতে গিয়ে এই লোক সে দেখাচ্ছে তার বাড়ি, এবং সে কিভাবে দেখালো, সে কি এখন ভারতে না বাংলাদেশে আমি জানি না। আমি ওই যে ভিডিওটা দেখলাম, যার কাছ থেকে দেখলাম তার নামও বললাম, সেখানে সে দেখাচ্ছে তার বাড়ি এবং এই কারিনার শয্যা কক্ষ এগুলো। এটা দেখার সাথে সাথে যেটা দেখা গেল যে বিশাল এক অ্যাপার্টমেন্ট বা বাড়ি, ভেতরে বিশাল শয়ন কক্ষ, প্রাচুর্যের চিহ্ন, এবং লোকটা বলতে গিয়ে একটুখানি কান্নার ভাব করলো, কিন্তু সে কাঁদলো না। ওটা দেখিয়ে ভিডিওটা আর নাই, কিন্তু অদ্ভুত লাগে যে এই কায়সার হামিদ জাতীয় লোক, কায়সার হামিদকে আমি এই জন্য আলাদাভাবে নিন্দা করছি না, বাংলাদেশের এই যে একটা ধনী শ্রেণী, প্রিভিলেজড সোসাইটি তৈরি হয়েছে, এদের মধ্যে মৃত্যু শোকও কিন্তু এদেরকে কাবু করে না। সারা বাংলাদেশ হয়তো এটার জন্য শোক করছে। আমার কাছে কায়সার হামিদের চেহারা দেখে মনে হয়নি সে শোকগ্রস্ত, কারণ শোকগ্রস্ত মানুষ এইভাবে ভিডিও করে ওই মেয়ের শয্যা কক্ষ ইত্যাদি দেখাতে পারে না। পারে হয়তো 6 মাস পরে পারে, মেয়েটা মারা গেছে এখনই সে দেখাচ্ছে। আর তাতে দেখা গেল যে এরা অত্যন্ত ধনী, এদের আসলে বাংলাদেশের যে এখনো ব্যাপক সংখ্যক মানুষ দরিদ্র, তাদের যে এত বড় আলিশান বাড়ি নাই, এত বড় আলিশান শয়ন কক্ষ নাই। বাংলাদেশের অনেক পিতা মাতার যে তার শিশুকে বা কন্যা পুত্র যাই হোক, তাদেরকে একটা পুতুল কিনে দেওয়ার ক্ষমতা রাখে না। এই ব্যাপক জনগোষ্ঠীর সাথে কায়সার হামিদদের কোনো সম্পর্ক নাই। আমরা সবাই জানি বাংলাদেশে এই ধনী শ্রেণীটা গড়ে উঠেছে বিভিন্ন কারণে, এবং এদের বেশিরভাগ যেই অর্থ কামিয়েছে সেই অর্থের সাথে পরিশ্রমের চেয়েও দুর্নীতি, সুযোগ সুবিধা গ্রহণ এগুলো অনেক বেশি জড়িত। এই কায়সার হামিদ কেন সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবন ছিল গণভবনে ডাকাতি করতে গিয়েছে? কারণ হলো কায়সার হামিদ পাবলিক কোম্পানি খুলে অনেক মানুষের টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা সে ফেরত দিচ্ছিল না। 10 বছরের মাথায় সরকার তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। এই যে একটা অপরাধী, একটা দস্যু সে ব্যক্তিগত জীবনে, অবশ্য তার চেহারায় অবয়বে এক ধরনের সারল্য আছে, অশিক্ষাজনিত সারল্য, সেটা এখানে আমার কাছে বড় বিষয় নয়। যে মানুষের অর্থ চুরি করা একটা লোক, তার সেটা না করলেও সে পারতো। তার মা বিখ্যাত ইত্যাদি, হয়তো আগে থেকেও টাকা পয়সার মালিক, কোনটা তো আর জানি না। তারপরে সে পাবলিক কোম্পানি খুলে সে আবার মানুষের অর্থ তছরূপের কাজ করেছে।
এবং সেটাতে যদি সরকার বাধা দেয়, সরকার যদি সেই কাজে বাধা দেয়, তখন তাকে আবার সে সরকারের উপর ক্ষেপে যায় এবং সে এই সরকার কোনোভাবে পড়ে গেলে সে ওই প্রধানমন্ত্রীর বাড়িতে ডাকাতি করতে যায়। আচ্ছা বলুন তো, এই যে কায়সার হামিদ তার সপরিবারে এবং যে মেয়েটা মারা গেল সেও এবং তার যে স্ত্রী, এরা তিনজন যে গণভবনে ডাকাতি করলো, গণভবন থেকে চিরুনি নিয়ে এসে, ব্যাগ নিয়ে এসে, তারপরে ল্যাপটপ চুরি করে ওরা নিয়ে এসে এগুলোর পাবলিক প্রদর্শনী করেছে। কায়সার হামিদের এই যে অপরাধ এবং আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দৃষ্টিতে যেই অমানবিক কাজ কায়সার করেছে, সেটা কি তার মেয়ের মৃত্যুতে আজকে যে শোক তৈরি হয়েছে বা যে অসুন্দর দৃশ্য তৈরি হয়েছে, তাতে কি কায়সারের ওই অপরাধ মুছে যাবে? মুছে যাবে না। আসলে আমরা বুঝি না যে আমাদের এই অবুঝ মানুষগুলি এরা এমন এমন কাজে জড়িয়ে পড়ে, এবং এটা হয়েছে কারণ সম্পূর্ণরূপে শিক্ষার অভাবে। এই কায়সার তো সে ফুটবল ভালো খেলতে পারে, সে হয়তো ঢাকার কোনো দামি স্কুলে পড়তেও পারে, ইংলিশ মিডিয়াম স্কুলে, কিন্তু তার মনের বিকাশে কিন্তু কোনো ধরনের শিক্ষা বাংলাদেশও দিতে পারে নাই, পিতামাতাও তাকে দিতে পারে নাই। ফলে দেখা যায় মেয়ের মৃত্যুতে সে অসুস্থ হওয়ার পর অর্থ সংগ্রহ করছে, আবার মৃত্যুর পর তার যে আলিশান বাড়ি ঘর আছে সেগুলো দেখাচ্ছে। কায়সারের যে সামাজিক অবস্থা, সামাজিক বলতে অর্থনৈতিক অবস্থা, সেখান থেকে তো সে মেয়ের জন্য চাঁদা তুলতে পেরেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ আছে যাদের মেয়ে এরকম অসুস্থ হয়ে গেলে তাদের কাউকে বলারও থাকে না, তারা কিন্তু আবার তাদেরও আত্মসম্মান বোধ আছে, এরকম কোটি কোটি মানুষের, তারা এগুলো নিয়ে এরকম কিছু করে না, নীরবে কিন্তু মেয়েকে বিদায় দেয়। কায়সার দুই জায়গায় কিন্তু সৌন্দর্য রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু সে কি করতে পেরেছে? সে সমাজের সহানুভূতি তৈরি করতে পেরেছে, বিশেষ করে যেই সমাজটা আমাদের এই বিভক্ত সমাজের যে অংশটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তাদের পক্ষ থেকে এই কায়সারের মেয়ের জন্য যথেষ্ট সহানুভূতি দেখাচ্ছে। প্রচুর লাল বদর আমি দেখলাম যে এই মেয়ের প্রতি শোক জানিয়েছে। আর মৃত্যু যেহেতু একটা রহস্যময় ব্যাপার, মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে ধর্ম একভাবে ব্যাখ্যা করে, বিজ্ঞান একভাবে ব্যাখ্যা করে, আধ্যাত্মিকতা একভাবে ব্যাখ্যা করে। এখান থেকে ধর্মের যেমন উৎপত্তি, আবার ধর্ম ব্যবসারও তো তেমনই উৎপত্তি হয়েছে। কিন্তু সত্য কথা হলো, মৃত্যু কিন্তু একটা ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি এতটাই যে এটা নিয়ে খুব বেশি আহ্লাদিত হওয়ার কিছু নাই। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষ এই মৃত্যুতে আনন্দও প্রকাশ করছে, আবার আমরা দেখছি যে অনেক সেন্সিবল মানুষ, সেই মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের সমর্থক, যারা বাংলাদেশকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু, তাদের মানবিক গুণাবলীর স্মরণেও বাংলাদেশকে তাদের হাতে রাখতে চায়, তারা কিন্তু আবার যারা এই নিজেদের পক্ষেরই যেসব লোকজন এটাতে এই মৃত্যুতে আসলে খুশি তো না। এই মেয়েটা যে অপকর্মগুলা করেছে এই জীবনে, অর্থাৎ তার জীবনে 24-এর জঙ্গি উত্থানের পর থেকে অপকর্মগুলা কিন্তু খুবই সিরিয়াস। কি করেছে সে একে তো পিতা মাতার সাথে গিয়ে গণভবন ডাকাতি করেছে, সেগুলো নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে, তার কিন্তু নিজের কোনো বিকাশ নাই, মেয়েটার বিকাশ তো নাই, কোনো সৃষ্টিশীল শিক্ষাও নাই। এই ধরনের মেয়ে বা আমাদের সমাজের এই অংশটা, বিশেষ করে মুসলিম লীগের এই অংশটা, যারা পাকিস্তান চায়, তাদের পুরো সংস্কৃতি হলো যে বোম্বাই, অর্থাৎ ইন্ডিয়ান যে সিনেমা ইন্ডাস্ট্রি আছে সেটা থেকে আহরণ করা। এই মেয়ের দেখবেন সে নাচ দিচ্ছে, কথা বলছে, ইত্যাদি ইত্যাদি, সবকিছু কিন্তু বোম্বাই মুভি ইন্ডাস্ট্রি থেকে ধার করা। তার নিজের কোনো সৃষ্টিশীলতা সেখানে নাই। চুরি করা বিদ্যা দিয়ে সে সেলিব্রিটি হয়েছে, এবং সে করেছে কি, এবং 2024-এর জঙ্গি উত্থানের পর দত্ত ইউনূসের শাসন আমলে যেসব মব হয়েছে, মবে যেসব মানুষ খুন হয়েছে, সেগুলোকে নিয়েও সে আবার উল্লাস প্রকাশ করেছে। তাহলে মেয়েটা তো কোনো ধরনের মানবিক শিক্ষা শিক্ষিত হতে পারেনি। মানবিক শিক্ষা শিক্ষিত কোনো মানুষ গণভবন ডাকাতি করতে যায় না, সেই বিষয়েও আমাদের ভাবতে হবে। এই কায়সার হামিদ হয়তো ব্যক্তিগত বিদ্বেষে শেখ হাসিনার বাসভবন ডাকাতি করতে গিয়েছিল,
আমরা যত দেখি, যত মানুষ এই ডাকাতিটা করতে গিয়েছিল, জঙ্গিরা ছাড়া, জঙ্গিরা গিয়েছিল সেখানে পিওর ঘৃণা নিয়ে, বাকিরা কিন্তু গিয়েছে সমাজে কোনো ধরনের অপরাধ করে, যে অপরাধে সে শাস্তিটা সে মনে করে যে সে প্রাপ্য না, কেননা সে সমাজে প্রতিষ্ঠিত। একই দোষে দুষ্ট কিন্তু ইউনুস এত বড় অপরাধী। ইদানিং ইউনুসের অপরাধের একটা ভিডিও, ইউনুস যে বাকপটু একজন অপরাধী, সেটা সে ওই ঢাকা শহরের রাস্তায় দাঁড়িয়েই বলে দিচ্ছে সে কি কি অপরাধ করেছে। যদিও সে ওইটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, কিন্তু সেখানে সেই ভিডিওতে আমরা দেখছি সে তার অতীতের অপরাধগুলো সে কিন্তু একেবারে সুন্দর একটা লিস্ট বানিয়ে দিয়েছে। সে সুদ খায়, সে পদ্মা সেতুর টাকা যাতে পদ্মা সেতু না হয় সেজন্য বিশ্ব ব্যাংকে সরিয়েছে, সে বাটপাট টাউট সব কিন্তু সে লিস্ট করে বলে দিল কত ধরনের অপরাধী সে, এবং সে কোনো ধরনের কর দিবে না, এবং সে কোনো ধরনের কর দিবে না। এই নিয়ে বদিউর রহমান সাহেবের সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখেছি। অর্থাৎ ইউনুস যে পেয়ে গেছে, নোবেল প্রাইজ পেয়েছে, এই জন্য ইউনুসকে বাংলাদেশ কোনো ধরনের তার অপরাধের শাস্তি দিতে পারবে না। শাস্তি দিলে সে খেপে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু তার বিরুদ্ধে কথা বলেছে, সে খেপে গেছে। কায়সার হামিদেরও একই অবস্থা, সে মানুষের টাকা মেরেছে, তাকে শাস্তি দেওয়া যাবে না। আমাদের এই যে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে আমাদের বড় লোক শ্রেণীর মধ্যে, যে অপরাধ করলে সে বড় লোক হয়ে গেছে বিধায় সে আর কোনো ধরনের সাজার আওতায় নাই। কেউ যদি তাকে সাজা দিতে যায় সে প্রতিশোধ নিবে। এটা অত্যন্ত আমি বলবো যে একটা ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশ সমাজের। আমরা সেটা দেখলাম। একটা অবিকশিত মেয়ের, হ্যাঁ, মেয়েটাকে নিয়ে এত শোক কেন তৈরি হয়েছে? সে ভিডিও করতো, ফেসবুক করতো, সে সুন্দরী এবং সে একটা মেয়ে। এগুলোই তো, এই জন্যই কিন্তু আজকে সারা বাংলাদেশ তার নাম জানছে, তার জন্য শোক করছে। এবং আমাদের কাছে আরো একটা দুঃখের বিষয় দেখা গেল যে এই মেয়ে সহ আরো অনেকগুলা ছেলে মেয়েকে নিয়ে আওয়ামী লীগেরই লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদেরকে নিয়ে গিয়েছিল, এবং তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারিদিকে দাঁড়িয়ে ছবি তুলেছে। সেই ছবি এখন আসার পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যেসব নিরীহ তরুণ তরুণী শুধু বাংলাদেশকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, এই জন্য তারা তাদের পক্ষে দাঁড়িয়েছে, শত নির্যাতন সহ্য করে, তাদের অনেক কষ্ট লেগেছে। কারণ এই লোকগুলো, এই তরুণ তরুণী বা এই মানুষরা কখনো শেখ হাসিনার সাথে একটা ছবি তোলার এই জীবনে সুযোগ পায়নি। অথচ আওয়ামী লীগের কিছু প্রিভিলেজড মানুষ এই ধরনের অবিকশিত ছেলে মেয়ে, শুধু তাদের পিতা মাতা ধনিক শ্রেণীর হওয়ার কারণে বা এরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার কারণে এদেরকে নিয়ে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করিয়ে দিয়েছে। যদি এমনটা হতো যে শেখ হাসিনার সাথে দেখা করতে পেরে এই যে কারিনা, কায়সার বা এই ছেলে মেয়েগুলার কোনো ধরনের পরিবর্তন হয়েছে, শেখ হাসিনার কোনো গুণাবলী তারা আহরণ করতে পেরেছে, তাহলে একটা কথা থাকতো। যারা তাদেরকে শেখ হাসিনার কাছে নিয়ে গেছে, দেখা গেল যে না, এদের কোনো পরিবর্তন হয়নি। 24-এর জঙ্গি উত্থানের পরপর বা উত্থানের আগে থেকে এবং জুলাই জঙ্গি উত্থানে এরা সবাই শরিক হয়েছে, এবং জঙ্গি উত্থানের পর এরা সবাই উল্লাস নৃত্য করেছে। আজকে যেটা কারিনার জন্য কিছু সংখ্যক আওয়ামী লীগরা করছে, আওয়ামী লীগ তো করছে না, মানে তাও তরুণ তরুণীরাই করছে, তার 10 গুণ 20 গুণ উল্লাস কিন্তু করে এই কারিনা অল্প বয়সে পৃথিবী থেকে চলে গেল। আমরা অত্যন্ত খারাপ অবস্থায় দেখলাম। আমরা দেখলাম যে বাংলাদেশের সমাজের একদিকে বিভক্তি যেমন আছে, তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যেই অংশটা আছে তাদের মধ্যে যারা ধনিক শ্রেণী, এদের না আছে কোনো ধরনের শিক্ষার বিকাশ, না আছে কোনো ধরনের সংস্কৃতির বিকাশ। এরা ভারত ঘৃণা করে। এই কায়সার হামিদ, তার মেয়ে, এরা তো ভারত ঘৃণার উপরেই তো বাংলাদেশে জুলাই জঙ্গি উত্থানটা হয়েছিল। আবার কিন্তু এরা যখন চিকিৎসার জন্য প্রয়োজন, এরা কিন্তু আবার প্রথম সুযোগে ভারত চলে যায়। মানুষ এখন এই যুক্তিহীন মানসিকতা, অন্ধবিদ্বেষ, যে বিদ্বেষ এসেছে পাকিস্তানের প্রতি ভালোবাসা, এবং পাকিস্তানের প্রতি ভালোবাসা এবং 71-এর পরাজয়ের পর 71-এ ভারত বাংলাদেশকে সহযোগিতা করাতে ভারতের প্রতি যে ঘৃণা, এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের নিরীহ হিন্দু সমাজের প্রতি যে ঘৃণা, এই ঘৃণার কারণেই কিন্তু এই মানুষগুলো, কায়সার হামিদদের মতো মানুষ, কিংবা কিছুদিন আগে আমরা আত্মঘাতী সন্ত্রাসী সার্জিসেকেও দেখলাম, তার পিতা গেছে ইন্ডিয়াতে চিকিৎসা করানোর জন্য। কয়দিন পরে হয়তো আমরা নাহিদ ইসলামকে দেখব। আমরা এমনকি শফি হুজুরকেও দেখেছি যে উনি দোয়া দরুদ পড়ে কিন্তু মারা যাননি, উনি ভারতে গিয়েছেন চিকিৎসা করার জন্য। ভারতের উপর এত দিক থেকে নির্ভরশীলতা, যেটাকে তারা জঙ্গি মনোভাবাপন্নের জন্য মনে করে যে ওই নির্ভরশীলতা তার অধিকার, আর ভারতকে ঘৃণা করা হলো তার পবিত্র দায়িত্ব। এই বিষয়টা নিয়ে আমাদের অনেক ব্যাখ্যা করে বাংলাদেশের মানুষকে বুঝাতে হবে। কিন্তু আজকে যেটা আমরা দেখলাম নতুন করে, বাংলাদেশ সমাজের বিভক্তি,
বাংলাদেশ সমাজের কোনো ধরনের মননশীল উন্নয়ন না হওয়া, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করে। কারণ রাষ্ট্র সমাজ সেটা আসলে মননশীলতার পথে যদি না যায়, সেই রাষ্ট্র বারবার হোঁচট খায়, যেটা আমরা 24শে জঙ্গি উত্থানে খেয়েছি।